হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি সব্যসাচী স্যার চলে এসেছি তোমাদের এসএলএসটি সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। সো রাষ্ট্রবিজ্ঞানে আজকের আমরা এই টপিকের মধ্যে পড়বো ইন্ডিয়ান জুডিশিয়াল স্ট্রাকচারের সেকেন্ড পার্ট, যার মধ্যে আমরা সুপ্রিম কোর্ট আমরা পড়েছিলাম, এরপরে আমরা হাইকোর্টের পোর্শন দেখবো, সেই সঙ্গে ভেরিয়াস জুডিশিয়াল পাওয়ার গুলো দেখবো হাইকোর্টের, আর দেখবো কিছু কোয়াসি জুডিশিয়াল বডি সম্পর্কে বা আধা বিচারবিভাগীয় বডি সম্পর্কে। তাহলে আমরা আগের ক্লাসে যে টপিকগুলো পড়েছিলাম সেই টপিকগুলো একটু মনে করে নেব। সুপ্রিম কোর্টের আমরা সাংবিধানিক বিষয় দেখেছিলাম, সুপ্রিম কোর্টের সাংবিধানিক প্রভিশনের পাশাপাশি সুপ্রিম কোর্টের বিভিন্ন রকম জুরিসডিকশন এবং পাওয়ার সম্পর্কে জেনেছিলাম, এবং সেই সঙ্গে আমরা জেনেছিলাম যে সুপ্রিম কোর্টের জাজেসদের অ্যাপয়েন্টমেন্ট, তাদের রিমুভাল, এই বিষয়গুলো। আজকে হাইকোর্ট পড়তে গিয়ে কিন্তু সেই বিষয়গুলো বেশ কিছু আমাদের মনে করতে হবে পুনরায়। চলো তাহলে স্টার্ট করি। সুপ্রিম কোর্টের পাশাপাশি হাইকোর্টের বিষয়ে যদি আমরা ডিসকাস করতে যাই, ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমের একদম মধ্যবর্তী স্তরে বলতে পারি আমরা হাইকোর্ট গুলো রয়েছে, কারণ সুপ্রিম কোর্ট যেখানে টপমোস্ট কোর্ট, আর রাজ্য স্তরের টপমোস্ট কোর্ট হচ্ছে হাইকোর্ট। আমাদের ভারতবর্ষে 1858 সালে প্রথম ল কমিশনের রেকমেন্ডেশনে ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন তৈরি হয়, ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট। এই ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট 1861 সালে তৈরি হয়, এবং 1862 সালে আমাদের ভারতবর্ষে তিনটি নতুন হাইকোর্ট প্রতিষ্ঠা লাভ করে। একটি হচ্ছে কলকাতা, একটি বোম্বে, আর একটি মাদ্রাস। এই ক্যালকাটা হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট এবং মাদ্রাস হাইকোর্ট হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে প্রথম তৈরি হওয়া তিনটি হাইকোর্ট। ডেটগুলো দেওয়া আছে। 1 জুলাই 1862 ক্যালকাটা হাইকোর্ট, অন্যদিকে 14 আগস্ট 1862 বোম্বে হাইকোর্ট, এবং 15 আগস্ট 1862 মাদ্রাস হাইকোর্ট। এখানে বলে রাখি, এই ক্যালকাটা হচ্ছে সেই প্লেস যেখানে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল, নিশ্চয় মনে আছে, 22 অক্টোবর 1774। আর প্রথম হাইকোর্টও দেখো কলকাতাতেই তৈরি হয়েছে। তো এটা দিয়ে কোশ্চেন দেয় জন্য যে প্রথম হাইকোর্ট কোথায় তৈরি হয়েছে। এবং যদি একটুখানি ম্যাপটাকে মাথায় আনো, ভারতবর্ষে তো ডায়মন্ড সেম, ভারতবর্ষের পুরো ম্যাপটাকে যদি চিন্তা করি, এই ডায়মন্ড শেপের একদম সুপ্রিম কোর্টটা কোথায় আছে? দিল্লিতে আছে। আর ঠিক ক্যালকাটাতে একটা কোর্ট তৈরি করা হলো, বোম্বেতে একটা করা হলো, মাদ্রাস, অর্থাৎ ভারতের 4 কোনায় 4টে কোর্ট তৈরি করে দেওয়া হলো। এভাবেই ভারতবর্ষের প্রথম জুডিশিয়াল স্ট্রাকচারকে সাজালো ব্রিটিশরা। সুপ্রিম কোর্টের মতো হাইকোর্টের কনসেপ্ট আমরা ইউএসএ থেকে নিয়েছি, পার্ট 6 এর চ্যাপ্টার 5 এর মধ্যে দেওয়া আছে। টোটাল আর্টিকেলের ভেরিয়ার হলো 214 টু 231। লিস্ট ইউনিয়ন লিস্ট। বর্তমান আমাদের ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস হচ্ছেন টিএস শিবগানাম, যদিও তিনি অ্যাক্টিং পোস্টে রয়েছেন। এবং আমাদের অন্যান্য বিভিন্ন যে ব্রাঞ্চেস গুলো রয়েছে, বা ক্যালকাটা হাইকোর্টের টোটাল যদি আমরা বলি যে কতগুলো বেঞ্চ রয়েছে, 3টে বেঞ্চ রয়েছে। একটা কলকাতাতেই আছে, একটা রয়েছে জলপাইগুড়ি যেটা রিসেন্টলি তৈরি হয়েছে, আরেকটি রয়েছে পোর্ট ব্লেয়ার। যেহেতু আন্দামান নিকোবর আইল্যান্ডের জন্য আলাদা কোনো কোর্ট নেই, হাইকোর্ট কলকাতা হাইকোর্টের সঙ্গে তারা শেয়ার করে। সো ক্যালকাটা হাইকোর্টের জন্য একটি ব্রাঞ্চ তাদের ওখানে রাখা হয়েছে, দ্যাট ইজ কল বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট। সো এইভাবে আমাদের ক্যালকাটা হাইকোর্টের টোটাল নাম্বার অফ বেঞ্চেস হচ্ছে 3 বেঞ্চেস। তাহলে প্রিন্সিপাল বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট কোথায় যদি জিজ্ঞেস করে কি হবে আনসার? অবশ্যই ক্যালকাটা হবে, মানে কলকাতা। আমাদের ভারতবর্ষে টোটাল 28টি স্টেট রয়েছে, 8টি ইউনিয়ন টেরিটরি রয়েছে। এর মধ্যে 25টা হাইকোর্টই কিন্তু 28টা স্টেট এবং 8টা ইউটির কাজ করে, অর্থাৎ 36টা অঞ্চলের জন্য ভারতবর্ষে হাইকোর্টের সংখ্যা কিন্তু মাত্র 25টি। তার মানে বোঝা যাচ্ছে এখানে বেশ কিছু কোর্ট রয়েছে যে কোর্টগুলো একাধিক স্টেট বা ইউটির জন্য কাজ করে। আমাদের ভারতবর্ষে 2019 সালে সর্বশেষ তৈরি হওয়া হাইকোর্টটি হলো অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। 214 নম্বর ধারায় আমাদের হাইকোর্ট কোথায় থাকবে সেটা নিয়ে বলা হয়েছে যে ভারতের প্রত্যেকটি রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। সেই অর্থে 28টি স্টেটের জন্য 28টি হাইকোর্ট থাকা উচিত, কিন্তু নেই। তার কারণটা কোথায় লুকিয়ে আছে? এই 231 নম্বর ধারায় কারণ দেওয়া আছে। কি বলছে? বলছে পার্লামেন্ট চাইলে 2 বা তার বেশি রাজ্যের জন্য একটি কমন হাইকোর্ট তৈরি করতে পারে। সো এইভাবেই আমাদের ভারতবর্ষে মাত্র 25টি হাইকোর্টই 28টি স্টেটের জন্য কাজ করতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মণিপুরের জন্য আলাদা হাইকোর্ট, মেঘালয়ের জন্য আলাদা হাইকোর্ট, ত্রিপুরার জন্য আলাদা হাইকোর্ট, কিন্তু গৌহাটি হাইকোর্ট একই সঙ্গে 4টে স্টেটে কাজ করে। গৌহাটি আসাম রাজ্য, অরুণাচল প্রদেশ রাজ্য, নাগাল্যান্ড রাজ্য এবং মিজোরাম রাজ্য, এই 4টে রাজ্যের জন্য একটি মাত্র হাইকোর্ট গৌহাটি হাইকোর্ট। তাহলে এইভাবে হাইকোর্ট এস্টাবলিশমেন্ট করতে পারে একাধিক রাজ্যের জন্য কে? না পার্লামেন্ট। কত নম্বর ধারা? 231 নম্বর ধারা। এবার চলে আসবো আরেকটি ধারা যেটা কিনা ইউনিয়ন টেরিটরি হাইকোর্টের বিষয়টিকে বোঝাবে। কি বলছে? 230 নম্বর ধারা বলছে কোন একটি এক্সিস্টিং হাইকোর্টের যে জুরিসডিকশন, মানে তার যে জুরিসডিকশন এরিয়া, সেটাকে এক্সটেন্ড করা যায়, সেটাকে বাড়ানো যায়
কোন একটি ইউনিয়ন টেরিটরি পর্যন্ত, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল পর্যন্ত কোন একটি হাইকোর্টের এখতিয়ারকে বৃদ্ধি করা যায়। এভাবেই একটা সময়ে ক্যালকাটা হাইকোর্টের এখতিয়ারকে বৃদ্ধি করে আন্দামান নিকোবর আইল্যান্ডকে তার মধ্যে সংযুক্ত করা হয়েছিল। এখানে তারই এক্সাম্পলও দেওয়া হয়েছে, ক্যালকাটা হাইকোর্টের এক্সাম্পল। ভারতবর্ষে টোটাল এই মুহূর্তে দুটি এরকম ইউটি রয়েছে যার নিজস্ব হাইকোর্ট রয়েছে, একটি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর আর একটা হচ্ছে দিল্লি। এর মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীরের ইউটি আবার নিজের হাইকোর্টকে লাদাখ ইউটির সঙ্গে শেয়ারও করে। তাহলে বর্তমানে মোট হাইকোর্টের সংখ্যা 25টি। সর্বশেষ প্রতিষ্ঠিত হাইকোর্ট অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, এবং 2019 সালে সেই অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট 1 জানুয়ারি তার জার্নি শুরু করেছে। এখানে আরেকটি আর্টিকেল না বললেই নয়, তা হলো আর্টিকেল 225। এই আর্টিকেলের মধ্যে প্রত্যেকটা হাইকোর্টের যে এখতিয়ার সেটা সম্পর্কে বলা আছে। যেমন ধরো ক্যালকাটা হাইকোর্ট সে আন্দামান এবং ওয়েস্ট বেঙ্গল এই দুটোর জন্য জুরিসডিকশন দিচ্ছে, এরকম ভাবে বলা আছে। সো ওগুলোকে আরেকবার এখানে রিপিট করা হয়েছে। প্রতিটি রাজ্যের জন্য একটি করে হাইকোর্ট থাকবে। 214 নম্বর ধারা, 225 নম্বর ধারার উপর ফোকাস করব আমরা। 225 নম্বর ধারার কথা আমি এক্ষুনি বলছিলাম যে প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটা হাইকোর্টের যে জুরিসডিকশন সেটা এর মধ্যে ডিফাইন করা আছে। এই মুহূর্তে ভারতবর্ষে 25টি হাইকোর্টের মধ্যে 7টা এরকম হাইকোর্ট রয়েছে যার আন্ডারে একাধিক জুরিসডিকশন রয়েছে। কোন সেই 7টি রাজ্য বা 7টি হাইকোর্ট? প্রথমত ক্যালকাটা হাইকোর্ট, যার আন্ডারে ওয়েস্ট বেঙ্গল স্টেট এবং আন্দামান নিকোবর ইউটি আছে। বোম্বে হাইকোর্ট দ্বিতীয় হাইকোর্ট, যার মধ্যে মহারাষ্ট্র, গোয়া, দমন অ্যান্ড দিউ অ্যান্ড দাদর অ্যান্ড নগর হাভেলি এই ইউটি রয়েছে। গৌহাটি হাইকোর্ট, যার মধ্যে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম এই 4টি স্টেট রয়েছে। মাদ্রাস হাইকোর্ট, যার মধ্যে তামিলনাড়ু এবং পুদুচেরি রয়েছে। কেরালা হাইকোর্ট, যার মধ্যে কেরালা এবং লাক্ষাদ্বীপ রয়েছে। পাঞ্জাব হাইকোর্ট, যার মধ্যে পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড় রয়েছে। এন্ড জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্ট, যার মধ্যে জম্মু অ্যান্ড কাশ্মীর ইউটি এবং লাদাখ ইউটি রয়েছে। তো এভাবে ভারতবর্ষে 7টি রকম হাইকোর্ট রয়েছে যা একাধিক এরিয়া জুরিসডিকশন দেখে। এই জুরিসডিকশন দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করতে পারে, সেভাবে পড়ে নিতে হবে। যেমন প্রশ্ন দিতে পারে যে ক্যালকাটা হাইকোর্ট আর কোন ইউটির সঙ্গে বা কোন অঞ্চলের সঙ্গে শেয়ারিং রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, বা প্রশ্ন আসতে পারে যে গৌহাটি হাইকোর্টে আগে কতগুলো জুরিসডিকশন ছিল? 7টা ছিল। 2013 সালে গৌহাটি হাইকোর্ট থেকে 3টে হাইকোর্টের এস্টাবলিশমেন্ট হচ্ছে। গৌহাটি থেকে সেই 3টে বেরিয়ে যাচ্ছে, একটা হচ্ছে ত্রিপুরা, আর হচ্ছে মণিপুর, আর হচ্ছে মেঘালয়। এই 3টে নতুন হাইকোর্ট তৈরি হওয়ার কারণে 2013 সালে 7টা থেকে জুরিসডিকশন কমে হয়ে যাচ্ছে 4টে। আর লার্জেস্ট জুরিসডিকশন কোথায় আছে বর্তমানে? গৌহাটির কথাই বলতে হবে। যদিও 2020 সাল পর্যন্ত গৌহাটি এবং বোম্বে হাইকোর্টের সমান জুরিসডিকশন ছিল, দুটোতেই 4টে করে জুরিসডিকশন ছিল। কিন্তু 2020 সালে দমন অ্যান্ড দিউ অ্যান্ড দাদর অ্যান্ড নগর হাভেলি জয়েন্ট ইউটি হিসেবে প্রকাশ লাভ করে দাদর অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ নামে। তাই ওটা এখন কিন্তু 3টে জুরিসডিকশন প্রদান করে, সেম লাইক পাঞ্জাব হাইকোর্ট, মহারাষ্ট্র, গোয়া অ্যান্ড দাদর অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ। অন্যদিকে গৌহাটি হাইকোর্ট যেহেতু 4টে জুরিসডিকশন, তাই এটাই কিন্তু ভারতবর্ষের লার্জেস্ট। আর যদি জাজেসদের নাম্বার দিয়ে বলে যে জাজেসের সংখ্যার দিক দিয়ে কোনটা সব থেকে বড়, তাহলে বলবো এলাহাবাদ হাইকোর্ট। কারণ এখানে গৌহাটি হাইকোর্টের জাজেসের সংখ্যা 30 মতো আছে, এলাহাবাদ হাইকোর্টে 150+। সো এই জন্য নাম্বার অফ জাজেসের দিক থেকে এলাহাবাদ হাইকোর্ট ইজ দ্য লার্জেস্ট হাইকোর্ট। সো আশা করছি বুঝতে পেরেছো, এরকম ঘুরিয়ে ফিরে কোশ্চেন করবে, সেভাবে করতে হবে। চলে আসবো 216 নম্বর ধারা। এর মধ্যে কম্পোজিশন দেওয়া আছে হাইকোর্টের। সুপ্রিম কোর্টের যেমন জাজেসের সংখ্যাটা ফিক্স ছিল, হাইকোর্টের ক্ষেত্রে সেটা হওয়া সম্ভব নয়, কারণ বিভিন্ন রাজ্যে বিভিন্ন পপুলেশন, আর তার নিরিখেই জাজেসের সংখ্যা ঠিক করা হয়। সো একজন প্রধান বিচারপতি থাকবে, এটা কনফার্ম, বাট অন্যান্য জাজেস কত থাকবে সেটা ফিক্স থাকে না। এটা রাষ্ট্রপতি টাইম টু টাইম ওই রাজ্যের হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে কনসাল্ট করে, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কনসাল্ট করে, অ্যান্ড দেন ডিসাইড করে। এভাবে আমরা দেখবো কলকাতা হাইকোর্টের জাজেসের সংখ্যা রয়েছে বর্তমানে 72 জন। এর মধ্যে 54 জন পার্মানেন্ট আর 18 জন হচ্ছেন টেম্পোরারি। এই টেম্পোরারি জাজ দুরকম হয়ে থাকে, আইদার এরা হবে অ্যাডিশনাল জাজ অথবা হবেন অ্যাক্টিং জাজ।
এই অ্যাডিশনাল অ্যান্ড অ্যাক্টিং নিয়েই হচ্ছে টেম্পোরারি জাজ। টেম্পোরারি মানে ক বছর? মনে রাখবে, টেম্পোরারি জাজ মানে 2 বছরের জন্য অ্যাপয়েন্টেড হয়। তাহলে হাইকোর্টের জাজেসদের বিষয়পত্রগুলো আমরা এবার আরো ডিটেলসে দেখব। সংবিধান অনুযায়ী কি প্রভিশন রয়েছে বলছে, এভরি হাইকোর্ট শ্যাল কনসিস্ট অফ চিফ জাস্টিস অ্যান্ড সাচ আদার জাজেস অ্যাজ দ্য প্রেসিডেন্ট মে ডিটারমাইন টাইম টু টাইম। প্রয়োজন মতো করে সেটা ঠিক করা হয়। এবং এক্ষেত্রে হাইকোর্টের চিফ জাস্টিস, ওই হাইকোর্টের চিফ জাস্টিস এবং ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কনসাল্ট করেই এই সিদ্ধান্তটা নিয়ে থাকেন রাষ্ট্রপতি। 216 পরে আমরা যে পয়েন্টটাই ফোকাস করব, 217 নম্বর ধারা, অনেক কিছু দেওয়া আছে, ওয়ান বাই ওয়ান দেখবো আমরা। ঠিক 124 নম্বর ধারায় যেমন আমাদের অনেক কিছু দেওয়া ছিল, জাজেসদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সুপ্রিম কোর্টের কোয়ালিফিকেশন ছিল, টার্ম ছিল, এখানেও দেওয়া আছে। প্রথমে অ্যাপয়েন্টমেন্ট। সো চিফ জাস্টিস অফ হাইকোর্ট, কোনো একটি হাইকোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করবেন, কিন্তু এক্ষেত্রে তিনি কনসালটেশন করে নেবেন গভর্নরের সঙ্গে ওই রাজ্যের, আর ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে। এই দুজনের সঙ্গে কনসাল্ট করে তিনি করেন। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যেটা হয়, প্রেসিডেন্ট কলেজিয়ামের রেকমেন্ডেশনে এই নিয়োগ করেন। কলেজিয়ামের মধ্যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থাকে, তো সেই অর্থে অবশ্যই চিফ জাস্টিসের সঙ্গে কনসাল্ট করতে হয়। সো এভাবেও কোশ্চেন দিতে পারে, আবার কলেজিয়াম রেকমেন্ড করেছে তাই দিয়েও দিতে পারে, যেমন দেবে তেমন আনসার, দুটোই আমাদের জানা থাকলো। আদার জাজেস যদি হয় হাইকোর্টের, তাহলে সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টও প্রেসিডেন্ট করবে, কিন্তু করার আগে ওই চিফ জাস্টিস, ওই হাইকোর্টের চিফ জাস্টিস কনসাল্ট করবে, আর সেই সঙ্গে হাইকোর্টের এবং সেই সঙ্গে ভারতের প্রধান বিচারপতির সঙ্গে কনসাল্ট করবে। জাজেসদের অ্যাপয়েন্টমেন্টের পরে আমাদের ফোকাস করা উচিত রিমুভালের ওপর। সো সুপ্রিম কোর্টের জাজেসদেরকে যেভাবে রিমুভ করা হয়, সেম প্রসেস ফলো হয়, সেম গ্রাউন্ড ফলো হয়। প্রসেসটা কি ছিল সুপ্রিম কোর্টের জাজেসদের? মনে করো রিমুভাল প্রসেস ফলো করা হতো, পার্লামেন্ট থেকে রিমুভাল রেজলিউশন তোলা হতো, সেখানে পাস করা হলে রাষ্ট্রপতির কাছে যেত, রাষ্ট্রপতি সেই রেকমেন্ডেশনের ভিত্তিতে কোনো একজন জাজকে তার পোস্ট থেকে রিমুভ করতেন। এক্ষেত্রে পার্লামেন্টের যে কোনো কক্ষে রিমুভাল রেজলিউশন উত্থাপন করা যায়। উত্থাপন করার জন্য নোটিশ রেজ করতে হয় হাউস থেকে। লোকসভা থেকে নোটিশ রেজ করতে গেলে 100 জনের মেম্বারের সাপোর্ট লাগে, রাজ্যসভা থেকে নোটিশ রেজ করতে গেলে 50 জনের সাপোর্ট লাগে। এই সাপোর্ট নিয়ে রিমুভাল রেজলিউশন উত্থাপনের জন্য আবেদন করলে প্রিসাইডিং অফিসার সেটা চেকিং করার জন্য একটি এনকোয়ারি কমিটি তৈরি করে। 3 সদস্য বিশিষ্ট সেই কমিটিতে একজন সুপ্রিম কোর্টের জাজ, একজন হাইকোর্টের জাজ আর একজন সিনিয়র অ্যাডভোকেট থাকেন। এই কমিটি রিপোর্ট জমা দেয়, প্রুভড মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটির মধ্যে যে কোনো একটি কারণ খুঁজে বার করে, এই কারণের সঠিক গ্রাউন্ড স্ট্রং আছে কিনা। যদি গ্রাউন্ড ঠিক থাকে তখন সেই অনুযায়ী ওই প্রিসাইডিং অফিসার, ওই হাউসের প্রিসাইডিং অফিসার পারমিশন দেবেন বা রিজেক্ট করবেন। যেমন রিসেন্টলি জাস্টিস ভার্মার বিরুদ্ধে কলকাতা দিল্লি হাইকোর্টের জাজ ছিলেন, যার বাড়ি থেকে প্রচুর টাকা পাওয়া গেছিল, ক্যাশ। তো সেই জাস্টিস ভার্মার বিরুদ্ধে কিন্তু রিমুভাল রেজলিউশনের জন্য আবেদন করা হয়েছে এবং সেটা খুব তাড়াতাড়ি আমাদের পার্লামেন্টে উত্থাপন হবে, ভোটিং হবে, দেখবেই তোমরা। এবং তারপরে দেখবে এই প্রসেসটা কিরকম করে কমপ্লিট হয়, কারণ আজ অব্দি ভারতবর্ষে কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের জাজকে রিমুভ করা যায়নি। বাট জাস্টিস ভার্মার বিষয়টা একদমই স্পর্শকাতর, ওনাকে যদি রিমুভ না করা হয় তো সেটা অবশ্যই জুডিশিয়ারির ক্ষেত্রে কিন্তু খুব একটা বাজে নিদর্শন হয়ে থাকবে। তো এই জন্যই সেন্ট্রাল গভর্নমেন্ট স্পষ্টীকরণ করে দিয়েছে যে আমরা প্রথম ভারতবর্ষে কোনো জাজকে রিয়েলি রিমুভ করতে চলেছি। মানুষের মন থেকে জাস্টিসদের সম্পর্কে বা জুডিশিয়ারির উপর যে ধারণা রয়েছে সেই ধারণাকে যাতে কোনোভাবে বিনষ্ট না হয় তার জন্য এই পদক্ষেপ। চলে আসবো নেক্সট। তাহলে রিমুভালের প্রসেসটা সেম অ্যাজ জাজেস অফ সুপ্রিম কোর্ট, ক্লিয়ার? এরপরে চলে আসবো গ্রাউন্ড। গ্রাউন্ডের কথা আমি এখনই বললাম, প্রমাণিত অসদাচরণ বা কাজ করতে আর পারছেন না শারীরিক বা মানসিক কারণে, এটাই হচ্ছে গ্রাউন্ড। এই দুটোর মধ্যে যে কোনো একটা। ম্যানার হচ্ছে সুপ্রিম কোর্টের জাজেসদের যেভাবে রিমুভাল রেজলিউশন পাস করিয়ে করতে হয় একই প্রসেস, স্পেশাল মেজরিটির মাধ্যমে পাস করাতে হয়, হাউসে অ্যাটলিস্ট হাফ অফ দ্য মেম্বারকে প্রেজেন্ট থাকতে হয়, ভোট দিতে হয় এবং তার রেসপেক্টে 2/3 সাপোর্ট পেলে তবে সেটা কোন একটি হাউস থেকে পাস করা যায়। এবং একই সিমেট্রিক্যাল প্রসেস অন্য হাউসে ফলো হতে হবে। রেজিগনেশন দিতে চাইলে রাষ্ট্রপতিকে রেজিগনেশন দেবেন। কার্যকাল সুপ্রিম কোর্টের জাজেসদের যেমন 65 বছর বয়স পর্যন্ত, হাইকোর্টের ক্ষেত্রে 62 বছর বয়স পর্যন্ত। মেজরিটি কিভাবে পাস হয় এটা এখানে ডিক্টেট করে দেওয়া আছে, আর কতজনের সাপোর্ট লাগে সেটা এখানে ডিক্টেট করা আছে। 3 মেম্বার কমিটির কথা বলা আছে।
হাইকোর্টের বিচারকদের নিয়োগ রাষ্ট্রপতি করবেন, রিমুভও রাষ্ট্রপতি করবেন। রিমুভালের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কারা রেকমেন্ড করবে, কার সঙ্গে কনসাল্ট করবে, মেয়াদ ক বছর থাকবে, সব ডিক্টেট করা আছে। এবং রিমুভাল প্রসেস সেটা 124 নম্বর ধারার যে প্রসেস আছে 4 নম্বর ক্লজে, ওই একই প্রসেস এখানে ফলো করা হয়। 218 নম্বর ধারায় হাইকোর্টের বিচারকদের অপসারণ সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। হাইকোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত বিধান সংবিধানের 124 অনুচ্ছেদ অনুসরণ করে হয়। 219 নম্বর ধারায় শপথ গ্রহণের বিষয় দেওয়া আছে। হাইকোর্টের বিচারপতিদের শপথ গ্রহণ করাবেন রাজ্যপাল, ওই রাজ্যের রাজ্যপাল শপথ গ্রহণ করান। তিনি সংবিধান, আইন এবং ন্যায় বিচার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে শপথ গ্রহণ করেন। চলে আসবো নেক্সট ওয়ান। আজ অব্দি আমাদের ভারতবর্ষে কোন কোন জাজের বিরুদ্ধে রিমুভাল রেজলিউশন উত্থাপন হয়েছে একটু দেখে নিই আমরা। প্রথমত জাস্টিস সৌমিত্র সেন ক্যালকাটা হাইকোর্টের জাজ ছিলেন, যার বিরুদ্ধে 2011 সালে রিমুভাল রেজলিউশন উত্থাপন হয়েছিল রাজ্যসভাতে, বাট এটা পাস করা যায়নি, লোকসভাতে এটা রিজেক্টেড হয়ে গেছিল। অন্যদিকে জাস্টিস পি.ডি. দিনাকরন একমাত্র চিফ জাস্টিস, সিকিম হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন তিনি। 2011 সালে রাজ্যসভায় তার বিরুদ্ধেও একটা প্যানেল তৈরি হয়, এনকোয়ারি কমিটি তৈরি হয়, বাট এনকোয়ারি কমিটি নেগেটিভ রিপোর্ট জমা দেওয়ায় প্রিসাইডিং অফিসার আর এটার উপর কোনো ভোট করাননি। অন্যদিকে জাস্টিস জে.বি. পারদিওয়ালা গুজরাট হাইকোর্টের চিফ জাজ ছিলেন, তার বিরুদ্ধে 2015 সালে রাজ্যসভাতে রিমুভাল রেজলিউশন উত্থাপিত নোটিশ রেজ করা হয়, বাট ওটার নিয়ে ফার্দার আর কোনো প্রসেস এগোয়নি, কারণ নোটিশের যে গ্রাউন্ডের কথা বলেছিল সেটা স্ট্রং মনে হয়নি প্রিসাইডিং অফিসারের, তাই প্রিসাইডিং অফিসার কোনো ভোট করাননি বা কোনো স্টেপ নেননি। জাস্টিস সিভি নাগার্জুনা রেড্ডি হায়দ্রাবাদ হাইকোর্টের চিফ জাজ ছিলেন, রাজ্যসভাতে তার বিরুদ্ধে 2017 সালে ইমপিচমেন্টের রেজলিউশন রেজ করা হয়েছিল, বাট এটাও পাস করা যায়নি। তার মানে আমাদের ভারতবর্ষের ইতিহাসে না সুপ্রিম কোর্টের কোনো জাজ না হাইকোর্টের কোনো জাজকে রিমুভ করার কোনো হিস্ট্রি আছে। যদি জাস্টিস ভার্মা দিল্লি হাইকোর্টের জাজ, তাকে যদি রিমুভ করা হয় তাহলে উনি হবেন ভারতবর্ষের ইতিহাসে প্রথম জাজ যাকে রিমুভ করা হবে। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে নিশ্চয় মনে আছে একজনই জাজ, জাস্টিস বীরস্বামী রামস্বামী, যার বিরুদ্ধে রেজ হয়েছিল, বাট ওটা পাস করা যায়নি। চলে আসবো যোগ্যতাতে। আমরা সুপ্রিম কোর্টের জাজেসদের যোগ্যতা পড়েছিলাম, এখানে হাইকোর্টের যোগ্যতার কি বলছে। এক নম্বর হচ্ছে নাগরিক, ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর হচ্ছে 10 বছর আইদার হাইকোর্টের অ্যাডভোকেট অথবা জুডিশিয়াল সার্ভিসে চাকরি করেছেন এরকম ব্যক্তি হতে হবে। এই দুটোর মধ্যে যেকোনো একটা এবং সেই সঙ্গে ভারতীয় নাগরিকত্ব থাকলেই তিনি হাইকোর্টের জাজ হতে পারবেন। 219-এ ওথ বা শপথ গ্রহণে বলা আছে বিষয়, গভর্নর নেবেন। 220-তে প্র্যাকটিসের রেস্ট্রিকশন দেওয়া আছে, অর্থাৎ একজন হাইকোর্টের জাজ হওয়ার পরে তিনি ভারতবর্ষের আর কোথাও ওকালতি করতে পারবেন কিনা। তো ভারতবর্ষের কোথাও তিনি ওকালতি করতে পারবেন না এক্সেপ্ট সুপ্রিম কোর্ট এবং আদার হাইকোর্ট, এটা বলা আছে। জাজ অফ হাইকোর্ট শ্যাল নট প্র্যাকটিস ইন এনি কোর্ট এক্সেপ্ট সুপ্রিম কোর্ট অ্যান্ড আদার হাইকোর্ট। ন্যূনতম কোনো কোর্টে করতে পারবেন না, যে হাইকোর্টের তিনি জাজ সেই হাইকোর্টে করতে পারবেন। 221 নম্বর ধারায় তার স্যালারি এবং পেনশন সম্পর্কে বলা আছে, যেটা ডিটারমাইন পার্লামেন্ট করে দেবে। বিকজ আগেই পড়েছিলাম আমরা ইউনিয়ন লিস্টের বিষয়, ইউনিয়ন লিস্টের বিষয় হওয়া মানে তার উপর ল মেকিং পাওয়ার এনজয় করে পার্লামেন্ট। স্যালারিটা কনসলিডেটেড ফান্ড অফ দি স্টেট থেকে চার্জ করা হবে। 2.5 লক্ষ টাকা হচ্ছে চিফ জাস্টিসের স্যালারি, আর 2.25 লাখ হচ্ছে আদার জাজেসদের স্যালারি। এনাদের পেনশন চার্জ হয় সিএফআই থেকে, ভারতের সঞ্চিত তহবিল থেকে, এটা ডিফারেন্ট, তাই এটা দিয়ে কোশ্চেন দেয়। ঠিক রাজ্যপালের যেমন আমরা দেখেছিলাম যে স্যালারিটা আলাদা ফান্ড থেকে হয়, পেনশন আলাদা ফান্ড থেকে হয়, এখানেও সেম। এরপরে 222 নম্বর ধারা, এখানে ট্রান্সফার অফ জাজেস ফ্রম ওয়ান হাইকোর্ট টু আদার হাইকোর্ট বলা আছে। একজন হাইকোর্টের জাজকে একটা কোর্ট থেকে অন্য কোর্টে ট্রান্সফার করার অথরিটি কার আছে। সো প্রেসিডেন্ট ক্যান ডু দিস, এবং প্রেসিডেন্ট এটা করার ক্ষেত্রে তাকে রেকমেন্ডেশন করবে কে, কলেজিয়াম। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের রেকমেন্ডেশনের ভিত্তিতে এই ট্রান্সফরমেশন হবে ওয়ান হাইকোর্ট টু আদার হাইকোর্ট। 223-এর মধ্যে অ্যাক্টিং চিফ জাস্টিসের কথা বলা আছে। যদি সুপ্রিম হাইকোর্টের চিফ জাস্টিস কোনোভাবে পোস্ট ভ্যাকেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে সিনিয়র মোস্ট জাজ ওই হাইকোর্টে তাকে অ্যাক্টিং চিফ জাস্টিসের দায়িত্ব দেওয়া হয়, যতক্ষণ অবধি না পার্মানেন্ট নতুন চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করা হচ্ছে। এক্ষেত্রে এই অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্ট করবেন।
224 নম্বর ধারায় অ্যাক্টিং বা অ্যাডিশনাল জাজের কথা বলা আছে হাইকোর্টের। যদি কখনো হাইকোর্টের কোন একজন অর্ডিনারি জাজের পোস্ট ভ্যাকেন্ট হয়ে যায়, সেই জায়গায় অ্যাক্টিং পোস্টে নতুন একজন জাজকে নেওয়া হয়। অথবা কখনো যদি এরকম হয় জাজ প্রচুর পেন্ডিং হয়ে গেছে মামলা, তো সেটাকে ক্লিয়ার করার জন্য এক্সট্রা জাজ বা অ্যাডিশনাল জাজ নেওয়া হবে, তো সেটাও অ্যাপয়েন্ট করা যেতে পারে। নেক্সট ওয়ান 224 এ, এখানে একটা সময় আমাদের ভারতবর্ষে হাইকোর্টের জাজেসদের রিটায়ারমেন্ট এজ ছিল 60 ইয়ার্স, তো এটাকে বাড়িয়ে 62 ইয়ার্স করা হয়। তো সেই সময় যাতে ওই যাদের এখনো বয়স 60+ কিন্তু 62 হয়নি, এইসব জাজেসদেরকে আবার যাতে পুনরায় অ্যাপয়েন্ট করা যায়, তার জন্য 15তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1963 বলছে 224 এ নামক ধারা অ্যাড করার মধ্য দিয়ে ওই সব রিটায়ার্ড জাজ যারা বয়স এখনো 62 হয়নি বা 60+, তাদেরকে যাতে পুনরায় অ্যাপয়েন্ট করা যায় হাইকোর্টে, তার ব্যবস্থা করে দেয় এই 224 নম্বর ধারা। The Chief Justice of High Court may at any time with the previous consent of the President request any person who has held the office of judge of that High Court or any other High Court to sit and act as the judge of the High Court of that state. এটার কথা বলা আছে। সো এই হচ্ছে তাহলে আমাদের জাজেসদের বিষয়পত্র। একবার টোটালটা মনে করি, কম্পেয়ার করে করে পড়ি। প্রথমত 124 নম্বর ধারায় যে প্রভিশন আছে সেগুলো সব এখানে আছে। 214, 231, কারণ 214 এস্টাবলিশমেন্টের কথা বলছে, 231 2 বা তার বেশি রাজ্যের জন্য কমন হাইকোর্টের কথা বলছে। and then 216, 217, 216 মধ্যে কম্পোজিশন যেটা 124 আছে সুপ্রিম কোর্টের, 217 যার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট, রিটায়ারমেন্ট এসব আছে, 218 রিমুভাল, 219 ওথ, সব এখানে 124 আছে। এতগুলো আর্টিকেলের একটা আর্টিকেল 124 সুপ্রিম কোর্টের ক্ষেত্রে, এদিকে হাইকোর্টের ক্ষেত্রে। এরপরে আমরা পাবো 126 নম্বর ধারা এবং 127 নম্বর ধারা, সুপ্রিম কোর্টের অ্যাক্টিং জাজ, অ্যাক্টিং চিফ জাস্টিস এবং আদার জাজেস অফ অ্যাক্টিং পোস্ট, অ্যাডহক জাজ বলা হয় এখানে। সেটা হচ্ছে 223 আর 224। অ্যাক্টিং চিফ জাস্টিস অফ হাইকোর্ট, এটা হচ্ছে অ্যাক্টিং বা অ্যাডিশনাল জাজ অফ দি আদার হাইকোর্ট, মানে আদার জাজেস অফ হাইকোর্ট। সো এগুলো সব হচ্ছে কম্পারেবল আর্টিকেল, এইভাবে পড়তে হবে। নেক্সট আমরা জুরিসডিকশনে চলে আসবো, পাওয়ার অ্যান্ড ফাংশনে চলে আসবো। 129 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের কোর্ট অফ রেকর্ড পড়েছিলাম আমরা। এখানে 215-তে বলা আছে যে প্রত্যেকটা সুপ্রিম কোর্টে যারা জাজ রয়েছেন তাদের ক্ষেত্রে দুটো পাওয়ার থাকে সুপ্রিম কোর্টের, সেরকম হাইকোর্টের ক্ষেত্রেও থাকে। কেউ যদি হাইকোর্টের অবমাননা করে বলে হাইকোর্টের মনে হয় কন্টেম্পট অফ কোর্ট হয়েছে, হাইকোর্ট সেক্ষেত্রে তাকে 2000 টাকা জরিমানা বা 6 মাসের জেল বা দুটোই দিতে পারে। সেই সঙ্গে হাইকোর্টের প্রত্যেকটি জাজমেন্টকে রেকর্ড করে রাখা হয় অ্যাজ এ পার্মানেন্ট টেস্টিমোনিয়াল, যাতে ওটাকে রিপিটেডলি ব্যবহার করা যায়। দ্যাট ইজ 215। 225 এর কথা আগেও পড়েছি আমরা, যে প্রত্যেকটা হাইকোর্টের যে জুরিসডিকশন, তার যে এলাকা, সেটা ডিটেলসে বলে দেওয়া আছে। এভাবেই আমাদের ভারতবর্ষের পার্লামেন্টের হাতে অথরিটি দেওয়া আছে প্রত্যেকটা হাইকোর্টের জুরিসডিকশনকে ডিকটেট করার। 226-এ রিট জুরিসডিকশনের কথা বলা হয়েছে, যেটা আমরা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 32 নম্বর ধারায় পাই। 5 রকমের রিট ইস্যু করার মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মৌলিক অধিকারগুলোকে রক্ষা করতে পারে, দুটোর মধ্যে ফারাক আছে। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমরা দেখব 32 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট শুধুমাত্র মৌলিক অধিকারের জন্যই রিট নিতে পারে, রিট ইস্যু করতে পারে, কিন্তু হাইকোর্টের ক্ষেত্রে তা নয়। হাইকোর্ট শুধুমাত্র মৌলিক অধিকার নয়, লিগাল রাইটের জন্য রিট ইস্যু করতে পারে। তাহলে লিগাল রাইট অ্যাজ ওয়েল অ্যাজ ফান্ডামেন্টাল রাইট বোথের জন্যই রিট ইস্যু করতে পারে হাইকোর্ট। তাই অনেকে অনেক সময় প্রশ্ন দেয় যে রিট ইস্যু করার বিষয়ে কার এখতিয়ার বেশি। সো অবশ্যই হাইকোর্টের এখতিয়ার বেশি, নাম্বার অফ ফিল্ডের দিক থেকে হাইকোর্টের এখতিয়ার অনেক বেশি। অন্যদিকে সুপ্রিম কোর্টের আরেকটি ক্ষেত্র দেখবো যে আমাদের ভারতবর্ষে, গোটা ভারতবর্ষের মানুষের রিটের আবেদনের জায়গা একটাই সুপ্রিম কোর্ট, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষের রিট গ্রহণ করতে পারে সুপ্রিম কোর্ট। কিন্তু হাইকোর্টের ক্ষেত্রে তা নয়। হাইকোর্ট পার্টিকুলার তার যে এখতিয়ার, সেই এখতিয়ারের পোর্শনের মানুষেরই রিটের আবেদন নিতে পারে। ফলে এই দিক থেকে, এরিয়ার গত দিক থেকে অবশ্যই সুপ্রিম কোর্টের ক্ষমতা অনেক বেশি রিট গ্রহণ করার রেসপেক্টে। তাহলে দুটোই মাথায় রাখতে হবে।
নাম্বার অফ ফিল্ডস সেটা হাইকোর্টের ক্ষেত্রে বেশি, কারণ সে লিগাল রাইটস অ্যাজ ওয়েল অ্যাজ ফান্ডামেন্টাল রাইট দুটোর জন্য রিট নিতে পারে। সুপ্রিম কোর্ট শুধুমাত্র মৌলিক অধিকারের জন্য রিট ইস্যু করতে পারে। অন্যদিকে এরিয়ার দিক থেকে সুপ্রিম কোর্ট গোটা ভারতবর্ষের মানুষের রিট গ্রহণ করে, রিটের আবেদন। হাইকোর্ট কিন্তু পার্টিকুলার তার যে এরিয়া রয়েছে সেই এরিয়ার মানুষের জুরিসডিকশনই মধ্যে যারা বসবাস করছে তাদের রিটের আবেদন গ্রহণ করতে পারে। এখানে আরেকটা জিনিস বলে রাখা উচিত, আমরা যে বলি যে হাইকোর্ট লিগাল রাইটের জন্য রিট ইস্যু করতে পারে, মনে রাখতে হবে সেই লিগাল রাইট কিন্তু অবশ্যই কোনো না কোনো ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে কানেক্টেড লিগাল রাইট। ইন্ডিভিজুয়াল কোনো লিগাল রাইট যার সঙ্গে মৌলিক অধিকারের কোনো কানেকশন নেই তার জন্য রিট নিতে পারে না। মৌলিক অধিকারের সঙ্গে কানেক্টেড এমন কোনো লিগাল রাইট হলে তার জন্যই রিট নিতে পারে। তার মানে আমরা রাইট টু ইনফরমেশন বা রাইট টু এডুকেশন এইরকম কোনো আইনের ক্ষেত্রে রিট নিতে পারে। ওকে, চলো নেক্সট পয়েন্টে যাই আমরা। 227 নম্বর ধারা বলছে প্রত্যেকটা হাইকোর্ট তার নিম্নতম যে এরিয়া রয়েছে তার উপর খবরদারি করতে পারে, অর্থাৎ সাবঅর্ডিনেট কোর্টস, ডিস্ট্রিক্ট কোর্টস, সিনিয়র জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট এইগুলোর উপর খবরদারি করতে পারে প্রত্যেকটা হাইকোর্ট। শুধু হাইকোর্ট কোর্ট নয়, হাইকোর্টের আন্ডারে কোনো যদি ট্রাইব্যুনাল থাকে সেগুলোর উপরও খবরদারি করে। সো দিস ইজ কল্ড সুপারিনটেন্ডেন্স পাওয়ার, সুপারভাইজিং পাওয়ার। এটা হচ্ছে হাইকোর্টের রয়েছে নির্দিষ্ট যে এখতিয়ার, সেই এখতিয়ারের মধ্যে যত কোর্ট, যত এরকম নন জুডিশিয়াল সেক্টর সবগুলোর উপর কর্তৃত্ব করতে পারে হাইকোর্ট। চলে আসবো 228, ট্রান্সফার অফ সার্টেন কেসেস। লোয়ার কোর্ট থেকে কোন একটি মামলাকে সরাসরি নিজের হাতে নিতে পারে। 228 এর স্পেশাল পাওয়ার টু ফাইন্ড আউট দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি। রাজ্য আইনসভা থেকে পাস হওয়া কোনো আইনের সাংবিধানিকতা কতটা রয়েছে কতটা নেই সেটা ফাইন্ড আউট করতে পারে এই 228 এর এ নম্বর ধারার থ্রু দিয়ে, যেটা অ্যাড হয়েছিল 43তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। তার আগে কিন্তু হাইকোর্ট ডিরেক্টলি কনস্টিটিউশনালিটি চেক করতে পারতো না, এই প্রথম কনস্টিটিউশনালিটি চেক করার অথরিটি তাকে দেওয়া হলো। চলে আসবো নেক্সট, অরিজিনাল জুরিসডিকশন। ঠিক সুপ্রিম কোর্টে আমরা যেমন অরিজিনাল জুরিসডিকশন পেয়েছিলাম আর্টিকেল 131 এর মধ্যে, এটা হাইকোর্টের মধ্যে কিন্তু এরকম নির্দিষ্ট কোনো আর্টিকেল নয়, একাধিক পাওয়ারকে ইন্ডিকেট করে দিয়েছে। যেমন ইট ইজ অ্যাপ্লিকেবল ফর কেসেস রিলেটেড উইথ এসএলএ, পার্লামেন্ট, এসএলএ মানে বিধানসভা, পার্লামেন্ট মানে সংসদ, ম্যারেজ, ডিভোর্স, ফান্ডামেন্টাল রাইটস, ট্রান্সফার অফ কেসেস ফ্রম আদার কোর্টস, এগুলো সব রিট গ্রহণ করতে পারে হাইকোর্ট। সো দ্যাটস ওয়াই এগুলোকে আমরা বলবো অরিজিনাল জুরিসডিকশন। এগুলো সব অ্যাপিল গ্রহণ করতে পারে হাইকোর্ট, রিট নয়। সো নাম্বার 1, ম্যাটার্স অফ অ্যাডমিরালি অ্যান্ড কন্টেম্পট অফ কোর্ট, disputed relating to the election of the members of parliament and state legislature, regarding the revenue matter or an act, order or done in revenue collection, enforcement of fundamental rights of citizens, cases ordered to be transferred from a subordinate court involving the interpretation of the constitution to its own file. So these are the fields যে ক্ষেত্রে অরিজিনাল জুরিসডিকশন রয়েছে হাইকোর্টে। তাহলে এক্ষেত্রে আমরা দেখে নিলাম। পরের পয়েন্টে চলে আসবো আমরা, দ্য 4 হাইকোর্টস, ক্যালকাটা, বোম্বে, মাদ্রাস অ্যান্ড দিল্লি, এই 4টে হাইকোর্টের আন্ডারে অরিজিনাল সিভিল জুরিসডিকশন রয়েছে। সো হায়ার ভ্যালু ম্যাটারের ক্ষেত্রে অরিজিনাল সিভিল জুরিসডিকশন রয়েছে এই 4টি কোর্টে, ক্যালকাটা, বোম্বে, মাদ্রাস অ্যান্ড দিল্লি। Before 1973, the Calcutta, Bombay and Madras High Court also have original criminal jurisdiction. So criminal jurisdiction কেও 1973 সালের আগে ক্যালকাটা, বোম্বে এবং মাদ্রাস হাইকোর্টের আন্ডারে অরিজিনাল ক্রিমিনাল জুরিসডিকশন ছিল। এখন আর ক্রিমিনাল জুরিসডিকশনটা অরিজিনাল জুরিসডিকশনে নেই, শুধু সিভিল ম্যাটার্সটাকে রাখা হয়, তাও হায়ার ভ্যালুর ক্ষেত্রে, হায়ার ভ্যালু অফ দ্য প্রপার্টির ক্ষেত্রে। This was fully abolished by Criminal Procedure Code 1973. এই সিপিসির মাধ্যমে, এটাকে কিন্তু সিপিসি অ্যাক্টের মাধ্যমে এটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। সো নাও কোশ্চেন করতে পারে এরকম কি, আমাদের নিম্নতম কোর্টগুলোর মধ্যে কোন হাইকোর্টের অরিজিনাল সিভিল ম্যাটার রয়েছে বা অরিজিনাল বা প্রকৃত দেওয়ানি এখতিয়ার রয়েছে? প্রকৃত দেওয়ানি এখতিয়ার রয়েছে এই কলকাতা, বোম্বে, মাদ্রাস এবং দিল্লির। আর পূর্বে কোন কোর্টগুলোর প্রকৃত ফৌজদারি বিষয় ছিল? তাহলে তখন আনসার হবে কলকাতা, বোম্বে এবং মাদ্রাস, যেটা কত সালে বাদ গেছে? 1973। কোন আইনে? ক্রিমিনাল প্রসিডিউর কোড অ্যাক্টে।
তাহলে এই হচ্ছে মূল বিচারাধীন এলাকা বা মূল এলাকা। এখানে ডিক্টেট করে দেওয়া হয়েছে বাংলায় বিধানসভা ও সংসদ সদস্য নির্বাচনের মামলায় প্রযোজ্য বিবাহ, মৌলিক অধিকার রক্ষা, নিম্ন আদালত থেকে স্থানান্তরিত করা শুনানি, এগুলোর সব তার অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়বে। আদালতের অবমাননা বা বাণিজ্য সংক্রান্ত বিষয়, রাজস্ব আদায় বা সংশ্লিষ্ট আইনের অধীনে করা কোনো কাজ নিয়ে বিরোধ, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা। কলকাতা, বোম্বে, মাদ্রাজ, দিল্লি হাইকোর্টের উচ্চ মূল্যের দেওয়ানি মামলার মূল বিচারাধীন এলাকার মধ্যে ছিল, যেটা 1973 সালে ফৌজদারি মামলাটাকে বাদ দিয়ে শুধু দেওয়ানিকে রেখে দেওয়া হয়েছে। সো এই হচ্ছে আমাদের হাইকোর্টের অরিজিনাল জুরিডিকশন বা প্রকৃত বিচারদান এলাকা। এবার আমরা চলে আসবো আপিল জুরিডিকশন বা আপিল মামলা। হাইকোর্ট বিভিন্ন ক্ষেত্রে আপিল গ্রহণ করতে পারে তার নিম্নতম আদালতগুলোর থেকে। দু রকমের রয়েছে, সিভিল জুরিডিকশন রিলেটেড নিতে পারে, আবার ক্রিমিনাল জুরিডিকশন রিলেটেড নিতে পারে, অর্থাৎ দেওয়ানি এবং ফৌজদারি উভয় ক্ষেত্রেই গ্রহণ করতে পারে। সুপারিনটেন্ডেন্সের পাওয়ার বলছে হাইকোর্ট তার এখতিয়ারভুক্ত যত কোর্ট রয়েছে, যত অফিসেস রয়েছে তার উপর খবরদারি করতে পারে। দ্য ওয়ে অফ মেইনটেনিং রেকর্ডস, প্রেসক্রাইব রুলস ফর প্রসিডিংস ইন দ্য কোর্ট, সো এগুলোর জন্য সে এই খবরদারি করতে পারে। তো আর্টিকেল 124 থেকে যেমন আমরা সুপ্রিম কোর্টের বিষয়গুলো দেখেছিলাম, তেমন 214 থেকে আমরা হাইকোর্টের বিষয়গুলো দেখলাম। এবার আমরা চলে আসবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আমরা বলি আধা বিচার বিভাগীয় সংস্থা। আধা বিচার বিভাগীয় সংস্থা কাকে বলবো? বিচার বিভাগের মতো অ্যাক্টিভিটি রয়েছে, বাট বিচার বিভাগ ডিরেক্টলি কোনো আদালত নয়। এরকম সংস্থাকে আমরা আধা বিচার বিভাগীয় সংস্থা বলি বা কোয়াসি জুডিশিয়াল বডি বলি। বলছে কোয়াসি জুডিশিয়াল বডি ইজ নন জুডিশিয়াল ইনস্টিটিউশন, তাহলে জুডিশিয়াল ইনস্টিটিউশন নয়, আদালত নয়, বাট সিমিলার টু কোর্ট, কোর্টের মতো, আদালতের মতো, বাট এক্সাক্ট আদালত নয়। যে কি করে? আইন ব্যাখ্যা করে, ফ্যাক্ট ইনভেস্টিগেট করে, and give decision in disputes, এবং কোনো বিবাদের মীমাংসাও করে। বাট এগুলো করতে গিয়ে সে স্ট্রিক্ট জুডিশিয়াল প্রসেস ফলো করে না। তার মানে এই কোয়াসি জুডিশিয়াল বডিগুলো ফোকাস করে জাস্টিসের ওপর, ফোকাস করে ন্যায় প্রতিষ্ঠার ওপর, বাট দে হ্যাভ নো ফোকাস অন দ্য জুরিসডিকশন, জুডিশিয়াল প্রসেস, এইগুলো। উদাহরণ হিসেবে আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কথা বলতে পারি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা বলতে পারি, আমরা সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের কথা বলতে পারি, আমরা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কথা বলতে পারি, আমরা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কথা বলতে পারি, আমরা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কথা বলতে পারি। সো দিজ আর অল দ্য বডিজ যেগুলো বেসিক্যালি আধা বিচার বিভাগের সংস্থা নামে পরিচিত। আশা করছি বুঝতে পারলে। মনে রাখবে এই ক্যাট এবং স্যাট এস্টাবলিশ করার অথরিটি বা এই যে গ্রিন ট্রাইব্যুনাল, এরকম যত ট্রাইব্যুনাল রয়েছে, এগুলো এস্টাবলিশ করার যে ব্যবস্থা সেটা 42 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 1976 এ রুল হয়েছে। এর মাধ্যমে আমাদের সংবিধানে পার্ট 14A বলে একটি নতুন আর্টিকেল অ্যাড হয়েছে। এই পার্ট 14 এর মাধ্যমেই কিন্তু আমাদের ভারতবর্ষে ডিটেলসে ট্রাইব্যুনাল সম্পর্কে মেনশন আছে, দুটো আর্টিকেল, 323 এর আর 323 এর বি। এই দুটো আর্টিকেল অনুযায়ী পার্লামেন্ট টাইম টু টাইম এই ভেরিয়াস টাইপস অফ ট্রাইব্যুনাল গুলোকে তৈরি করতে পারে। সো আশা করছি এই কোয়াসি জুডিশিয়াল বডি সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে। তাহলে এরকম প্রশ্ন করতেই পারে যে কোয়াসি জুডিশিয়াল বডির কি ফিচার্স, কি তার উদ্দেশ্য। মনে রাখবে দ্রুত বিচার দান করা, এটাই হচ্ছে কোয়াসি জুডিশিয়াল বডিগুলোর প্রধান কাজ, সেটা ট্রাইব্যুনাল হোক কিংবা ওরকম কোনো কমিশন। এবং এক্ষেত্রে আমরা দেখবো এরা কিন্তু জুডিশিয়াল সেক্টরে অনেক বার্ডেনকে কমানোর ক্ষেত্রে হেল্প করে। আমাদের পশ্চিমবঙ্গে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যে রয়েছে, একটা রিসেন্টলি খুব জনপ্রিয় মামলা তোমরা সবাই জানো, মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা, রাজ্য সরকারের কর্মচারীর ডিএ সংক্রান্ত মামলা। এটা কিন্তু বহুদিন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্রাইব্যুনালে কিন্তু জাজমেন্টের জন্য ছিল এবং তারপরে সেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গেছে। তার মানে বোঝা যাচ্ছে
ট্রাইব্যুনালের কোনো একটা মামলার রায় দেওয়ার পরে সেটা কিন্তু ঊর্ধ্বতন যে জায়গা তা হচ্ছে হাইকোর্ট। তার মানে স্টেটের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের ঊর্ধ্বতন জায়গা হাইকোর্ট, সেন্ট্রালের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল তার ঊর্ধ্বতন কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। ওকে, তাহলে আমরা দেখে নিই যে পয়েন্টগুলো আমাদের এই সেক্টর থেকে মনে রাখতেই হবে। হাইকোর্টের বর্তমান ভারতবর্ষে কতগুলি হাইকোর্টের সংখ্যা, 2024 বা 2025 যাই বলো, এখন 25টি হাইকোর্ট ভারতবর্ষে। এর মধ্যে 7টা হাইকোর্ট রয়েছে যার আন্ডারে একের বেশি জুরিসডিকশন রয়েছে, যার মধ্যে আমাদের ক্যালকাটা হাইকোর্টও পড়ে। হাইকোর্টের বিচারকদের অবসরের বয়সসীমা হচ্ছে 62 বছর, সুপ্রিম কোর্টে 65 ছিল, এখানে 62। কোনো 4 বছর, 5 বছর, 6 বছর কোয়ালিফিকেশন মানে কার্যকাল নেই। রাজ্যের হাইকোর্ট গঠনের কথা 214 নম্বর ধারায় বলা আছে। 2 বা তার বেশি রাজ্যের জন্য হাইকোর্ট তৈরি করার কথা 231 নম্বর ধারায় বলা আছে। অন্যদিকে 217 নম্বর ধারায় হাইকোর্টের বিচারকদের নিয়োগ এবং অন্যান্য বিষয়গুলো যেমন তার কোয়ালিফিকেশন, তার কার্যকাল, এগুলো দেওয়া আছে। সো এই হচ্ছে টোটাল আমাদের হাইকোর্টের বিষয়। আশা করছি তোমরা আমাদের উড়ান পাঠশালা অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করেছো। এখনো পর্যন্ত যারা উড়ান পাঠশালা অ্যাপটিকে ডাউনলোড করোনি, সিম্পলি প্লে স্টোরে যাও, উড়ান পাঠশালা বলে সার্চ করো এবং উড়ান পাঠশালা অ্যাপটা ডাউনলোড করে নিজের নাম দিয়ে রেজিস্টার করে সেখানে কিন্তু এই যে যাবতীয় ক্লাসেস যেগুলো আমরা দেখছি, এই ক্লাসগুলোর সেখানে কিন্তু পিডিএফ ক্লাসের নোটস সেটার সঙ্গে সঙ্গে তোমরা সেখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও ক্লাস সুন্দর করে সাজিয়ে রাখা আছে, সেটা তোমরা দেখো। কোনো ডাউট হলে সেখানে তোমরা প্রশ্ন করো, সেই ডাউট আমরা উইদিন 24 আওয়ার্স সেই ডাউটও আমরা কিন্তু প্রোভাইড করে দেবো, তার ডাউট সলভ করে দেবো। এবং সেই সঙ্গে তোমাদের যে প্র্যাকটিস সেট সেটা তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো, তার কত মার্কস রয়েছে সেটা তোমরা সেখানে স্মুথলি দেখতে পাবে। এবং খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু মক টেস্টও অগস্ট থেকে স্টার্ট হচ্ছে, সেটাও কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। সো এই হচ্ছে আজকে আমাদের টোটাল ক্লাসের বিষয় এবং সেই সঙ্গে তোমাদেরকে ইনফরমেশন দিলাম কিভাবে তোমরা এই যাবতীয় ক্লাসের আনুষঙ্গিক বিষয়গুলো উড়ান পাঠশালা অ্যাপ থেকে কালেক্ট করতে পারবে। থ্যাংক ইউ।